শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ করেছেন, গায়ে গঞ্জে কারোর অসুখ বিসুখ করলে সঙ্গে সঙ্গে ওনার তৈরি চিকিৎসালয় নিয়ে যেতে হবে। দেরি করলে বিপদ হবে। ও ঘোচক মশাই, আমরা সব পাড়ায় পাড়ায় পাক খেয়ে বেড়াই, আমরাই তো সবাইকে বলবো। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। সত্যি ভাই, আমাদের মহারাজের সব দিকে নজর। কত বড় রাজা, তবু একেবারে মাটির মানুষ। সত্যি পুটি, কত বড় রাজা কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেওয়ার জন্য কি শাস্তি দিল ভাবো। কি শাস্তি গো চিমটি? হুম, 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল, নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়। আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির। হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু, আজ সকালেই রাজামশাই ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল। কি দুঃখ। ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজামশাইয়ের বুদ্ধি? হুম, রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। ইলেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার, শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে, সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল, আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশী গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাত, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি কি যে হবে, রাজবৈদ্য নেই ভাবলেই
পেটটা কেমন গুড়ু গুড়ু করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজা মশাই, যদি অভয় দেন তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি হ্যাঁ ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন, হ্যাঁ? রাজপণ্ডিত শুনুন শুনুন কি বলে গোপাল, শুনুন। কিম অদ্ভুতং, বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো কাঁধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী, মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000? মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাবু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেঁচেছি। এইবার তোমাকে আসল বাছা বাঁচতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। হ্যাঁ, আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে ৭৩,০০০ রোগ বলে যাব। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তড়কা, কম্প, ঝম্প, শ্বেত সার, কত হলো? কে এমন মূর্খ আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি
রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুনচোরা, দাপট কাঁটা, আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই। আচার্য মশাই, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে পেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই দু চারটে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবার বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আর দুধ নাবালক, দুগ্ধপোষ্য, ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এই কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। হ্যাঁ, এই রোজই ২.৫ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ৫০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো? খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি ১০০০ খানেক রোগী, আর মরেছে মাত্র ৩০ জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন, আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ, এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে, কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন। যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়
লজ্জা পায় তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ, নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলে চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজামশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। নবদ্বীপ বৈকুণ্ঠের হর্তা কর্তা বিধাতা, দণ্ডমুণ্ডের কর্তা, যার শাসনে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই মহারাজ প্রভু কৃষ্ণচন্দ্র বাহাদুর সভায় আসছে। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। প্রভাতে রাজার মুখ যেই জন দেখে, তার ভাগ্যে ভাগ্যদেবী ভালো কথা লেখে। রাজা যেন গগন সূর্য, বৈকুণ্ঠ ঈশ্বর, তার সঙ্গে পাল্লা দিতে কে খায় ঠক্কর। হয়েছে হয়েছে, রোজ রোজ এত তেল ঢাললে পিছলে পড়ে যাও যে। যাকে সভার কাজ শুরু হোক। মন্ত্রী, সবার কাজ শুরু করার আগে একটু জ্যোতিষ মশাইয়ের একটা কথা শুনে নিন রাজা মশাই। যা কলা, সভায় বসতে না বসতেই জ্যোতিষী মশাইয়ের কাছে কুস্তি পড়ার ভাল লাগে না। এমন কথা মুখে আনবেন না যজমান। নবদ্বীপের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা। হ্যাঁ, গেল যা, যাত্রা গাইতে হবে না। খোলাখুলি কথাটা বলুন তো, মানে ঝেড়ে কাশুন। মহারাজ মুর্শিদাবাদ থেকে নবাব ল্যাংড়া হরকড়াকে দিয়ে পত্র পাঠিয়েছে। ওই ল্যাংড়া হরকড়াটাকে ডাকা করাও। মুর্শিদাবাদের নবাব সরকার থেকে পাঠানো ল্যাংড়া হরকড়া হাজির হো। হাজির। কে রে? নবাব সাহেবের চিঠি বয়ে এনেছি জনাব, আজই ফিরতে হবে। ওই চিঠিটা নিয়ে একটু পড়ে দাও না পণ্ডিত। উত্তম, দাও চিঠি দাও। শ্রী শ্রী নবদ্বীপ রাজ মহামহিম কৃষ্ণচন্দ্র রায় বরাবরেশু। আপনার সভায় তো জানি জ্ঞানী গুণীদের বসিয়ে বসিয়ে খাওয়ান। আমি কজন হিন্দু গণৎকারকে চাই, কাল সকালেই আমার সভায় যেন দেখতে পাওয়া যায়। পালকি পাঠালাম, ভবদীয় নবাব বর্দি আলী খাঁ। আমি তো ভাগ্য গণনা করি না, একদম ছেড়ে দিয়েছি রাজামশাই। এই ল্যাংড়া, তুই বাইরে যা দাদা। আমার মনে হয় ওই হরচক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দে। দাবি নেই। হ্যাঁ, বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী, আর এখন এখন তুমি তুলসী পাতা না? হরু যাবে কেন? হরু যাবে কেন? জানিস মহারাজের সঙ্গে নবাব সাহেবের শত্রুতা। আগে মহারাজ, এই হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায়? আমি বলি কি মশাই, জ্যোতিষ মশাই যান, কত লেখাপড়া, মা সরস্বতীর আঁচল চাপা পণ্ডিত। কি মুখ খুঁড়ে এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে? আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন। ওই নবাবটা আমার 1 নম্বরের শত্রু। জানি গোপাল, জানি। ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই। তুমি কি বলো? আমার মনে হয় মহারাজ, জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে পাঠিয়ে দিন। নইব নইব, মুখ্য ভাঁড় বলছি এটা কৃষ্ণপক্ষ। আমি তো আজ কষতেই জানি না। আমি গিয়ে কি করব বলুন? আমি তো কথাই বলতে পারি না। তবু তোমরা 3 জনই যাবে। সেনাপতি,
ঘোষণা করো। মহারাজ ঠিক করেছেন, মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে 3 জন গণৎকার উপস্থিত হবেন তারা হলো এই জ্যোতিষী মশাই ও হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর। ব্যাস, হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। বন্দগি জাহাপনা, আপনি হলেন গিয়ে গরিবের যাকে বলে কিনা মা বাপ। জনাব, যা হুকুম করবেন তাই করে দেব। মহারাজ তাই বলেই পাঠিয়েছেন। অথচ হুজুর, আপনার নসিব গণবার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। খামোশ, তাই আমাদের নেই। হুজুরের নসিব গনবা তোরা কে রে? তোরা কে? বেত্তামিজ। কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র? জাহান্নামে যাওয়ার জন্য কম্পাক পা বাড়িয়ে দিয়েছে। এতদিনে হুজুর আচ্ছা কসরত করেছেন, ফাঁদে পড়েছে আহাম্মুকটা। খালি পাশ কাটিয়ে পালায়, খালি পাশ কাটিয়ে পালায়। এই পণ্ডিত কটাকে 3টে বাত জানতে চাই, না বলতে পারলেই শুল হ্যাঁ, এ উজিরটা কি রে? ভুলে বসিয়ে কি হবে? কয় কয় 20 সাল কয়। জি কয়েল লাগে 20 সাল টোপ্পা। মরে যাব খোদা বন্ধ। ছেলে পিলে সব গাছতলায় গিয়ে বসবে। ঠিক কেউ জুটবে না জনাব। আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঢেকুর ওঠে। তার চেয়ে 3টে সওয়াল পুছতে বলুন উজির সাহেব। यही मर्द का बात। কি করব হুজুর? ডাঙায় বাঘ আর জলে কুমির। আপনাকে খুশ করে না ফেললে কৃষ্ণচন্দ্র ছাড়বে নাকি? জান কবুল, সওয়াল পুছ করুন। बहुत अच्छा। पहला सवाल, माटिर नीचे की আছে? মাটি আছে। मिट्टी के अंदर में क्या है? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা? আমি তো রাজ সরকারে জরিপ করি না খোদাবান। সত্যি বলছি, আমিও করি না। মাসে তোলার দিব্যি। জরিপের লোক সব আলাদা। এই মা কালীর দিব্যি। तीसरा सवाल, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে? পায়ে হেঁটে। पैदल पैदल। কি মুশকিল, অত হাঁটা যায় নাকি? সাদা সাপটা কথা জানাব, আমাদের বইয়ে এসব সওয়ালের কোনো জবাব নেই। দিন দিন গারদে পাঠিয়ে। क्या तुम जवाब देगा? জি। 3 सवालेर जवाब देगा? बहुत अच्छा। बताओ। আমি একটা জবাবও দিতে পারবো না হুজুর। ফাটকে চালান করে দিন, এর চেয়ে মরা সহজ। অসম্ভব, অসম্ভব। মন্ত্রী, এই যে মহারাজ, এই যে মহারাজ, বলি থাকো কোথায়? আমি তো আপনার পাশে পাশেই থাকি মহারাজ। প্যাকাটি কোথাকার, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবু হুঁশ নেই। যেন মাথায় পড়িল আকাশ ভেঙে, তবু দিন কাটে খেয়ে ও দে। মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই, দুষ্টু। বাক্যম অনর্থকম আজীবাজিন কথন বন্ধন। মহারাজের 3 গণৎকারকে নবাব ফাটকে পুড়ে দিল, আর উনি এসছেন অং বং চং করতে। মহারাজ, আমি বলি কি, এই নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই। এই যে আমি লিখেও ফেলেছি। তুমি আমার প্রিয় নবাব, তোমায় আমি দিচ্ছি জবাব, বুকটা আমার দুরু দুরু। এটা একটা আস্ত গরু। মহারাজ, সৈন্যবাহিনী নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি। তুমি বুদ্ধি ঢেকি 3টে প্রশ্নের জবাব দিতে পারো না, পাকামো করতে এসেছো বিজ্ঞানী। মহারাজ, প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন। কোনো জবাবই যে শুনবেন না। কি সর্বনাশ! তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে? হ্যাঁ, তাহলে এখন উপায়? নবদ্বীপের 3 পণ্ডিত নবাবের ফাটকে জীবন কাটাবে। এ মা, ভীষণ লজ্জা করে। লোকে কি বলবে? ম্যাগো, ঠিক যেন ছন্দ ছাড়া পদ্য। মিষ্টি ছাড়া আবার কাঁচা গোল্লা হয় নাকি? কি করে মুখ দেখাবো ভাই? যা। আর
আর একটা কথা বললে তোমাকে 17 ঘরে নামতা মুখস্থ ধরবো। খালি ভাবো ভাবো এখন কি উপায়। আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ। গোপাল, এখন থামো, হাসি মস্করার সময় নয় এখন। আমি তো জানি মহারাজ, উপায় একটাই। কি উপায়? আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ। বাচালং তুমি ভাঁড়, পণ্ডিতের জবাব দিতে দাঁত ভেঙে যাবে। তাহলে আপনাকেই যেতে হবে পণ্ডিত মশাই, ফাটকে থাকতে হবে। এই অসভ্যতা করো না, আমি যাব কি করে? উত্তম মহারাজ, গোপালই যাক। গোপাল বন্ধু, কিচ্ছু ভাববেন না মহারাজ, নবাব যেমন প্রশ্ন করেছেন তেমনি উত্তর দেব মেপে। আপনার 3 গণৎকারকে ফিরিয়ে যদি না আনতে পারি তো আমার নামে গরু পুষবেন মহারাজ, হাতিকা দাঁত, নরৎকা বাত। গোপাল পণ্ডিত দেব চলেছে নবদ্বীপের মান বাঁচাতে চলেছে কৃষ্ণরাজার নামে পণ্ডিত চলেছে। জয় জয় গোপাল পণ্ডিত দেবের জয়। জয়! নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল, আবার কে? নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল, আবার কে? কি নাম তোমার? আমার আবার নাম? তো নাম তো একটা আছে। তা আছে, সেটাই বলো না। বলতে একটু সময় লাগবে যে, লোকে অত সময় দেয় না। না হয় সময় দেওয়া হবে, আগে নাম। শ্রী শ্রীল শ্রীমন্ত ভট্টি হর বড় ভাঁড় নবদ্বীপ কৃষ্ণ আকাশে। এত বড় নাম? আরেকটু, শর্মা কৃষ্ণনগর ভীষণ মোরগ গর্জন। আর বলতে হবে না, এখনো শেষ হয়নি জানাব। ওই শুনতে গেলে আমি শেষ হয়ে যাব। আরেকটুখানি, পণ্ডিত বোধ বুদ্ধি নাকি কানি? খামোশ! এক গোল্লা সুতোর মতন নামের গোল্লা, খালি প্যাঁচ ছড়াচ্ছে। এ লোকটাকে আবার আনলে কেন? ও কিছু নয়, ও কিছু নয়, আমার পুরাণটা বয়ে এনেছে হুজুর, খুব ভারী। নামা নামা নামা। এই হলো পুরাণ। পুরাণের নাম জানেন? না 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 না, নাম জানা জরুরি নয়। ছোট্ট নাম খোদাবন্দ, আমাদের হিন্দুদের খুব পবিত্র। 3টে সওয়াল করব। জানি জানা, জবাব দিতে না পারলে ফাটকে পচে মরব, আর জবাব দিতে পারলে 100 সোনার মোহর দেবো, আর ওই 3টে গণৎকারকে খালাস। চমৎকার জানাব, এই পুরাণে সব জবাব আছে, এই জন্যই এর নাম খট্টাঙ্গ পুরাণ। খটাস খটাস জবাব দিয়ে দেয়। প্রথম প্রশ্ন, পৃথিবী ঠিক মাঝখান কোনটা? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীতে কিভাবে পায়ে হেঁটে ঘুরে আসতে হয়? তৃতীয়, মাটির একবারে নিচে কি আছে? কি হলো, হবে না তো? জানাব, একটু ওইখানে গিয়ে দাঁড়ান একবার। বাদিকে বাদিকে, আরে আরে একটু ডান পাশ সরে। এবার পিছিয়ে যান, পিছিয়ে। এবার এক পা এগিয়ে আসুন, আসুন আসুন। একেবারে পাক্কা হয়েছে, পাক্কা। কি? ওই পৃথিবীর ঠিক মাঝখান। হ্যাঁ, একেবারে পাক্কা মাপ। আপনার কত পাকা মাথা, আপনি না হয় মেপে দেখবেন। দ্বিতীয়, একবার জানা, একটু কষ্ট করতে হবে হুজুর। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? গুলবাজ কোথাকার। আগে হুজুর, পৃথিবীর মাঝখানটা ধরে তার চারপাশে ঘোরাই তো বিশ্ব ঘোরা, আর আমাদের নবাবই তো জগৎ হুজুর। বহুত আচ্ছা, क्या बात। लेकिन মাটির নিচে কি আছে? তিসরা। তৃতীয় প্রশ্ন, জানাব এত জ্ঞানী, তবু বলি হুজুর, এক মনে ভেবে দেখুন, এসব কি আমাদের জানতে আছে? লোকে কি বলবে আপনাকে? মানে আমরা হিন্দুরা মারা যাবার পর আমাদের পোড়ানো হয়, ধোঁয়া হয়ে আকাশে চলে যাই, তাই আকাশটা জানি।
আপনাদের কবর দেওয়া হয় মাটির নিচে। আপনাদের কত গুপ্ত লুকানো জিনিস সেখানে, ওখানে নজর দিয়ে বলতে পারি কি কি আছে জানাব, মরে গেলেও বলবো না। ঠিক বলেছ, মাটির নিচে কি আছে তা তুমি জানবে কেমন করে? জয় পণ্ডিত, তোমারই জিত, তোমারই জিত। আমার জয় কি বলছেন জানাব? আমরা বলবো জয় খট্টাঙ্গ পুরাণের জয়, জয় নবাব আলীবর্দীর জয়, জয় নবদ্বীপের জয়। আমার প্রিয় সভাসদগণ, আজ আমি বড়ই আনন্দিত। গোপাল গোপাল তার বুদ্ধিতে নবদ্বীপের সম্মান রক্ষা করেছে। সে আমার ভার নয়, আমার আমার বন্ধু, আমার রাজসভার অলংকার। কিন্তু কিন্তু কি করে গোপাল সব প্রশ্নের উত্তর দিল মহারাজ? মহা আশ্চর্যের ব্যাপার। সত্যি, শুধু সওয়াল জবাব নয়, আমাদের 3 পণ্ডিতকে ফাটক থেকে মুক্ত করে আনলো কিভাবে? নিশ্চয়ই শাস্ত্রের পাতায় লেখা আছে, নামটা মনে পড়ছে না। কি গোপাল, মানে কোন শাস্ত্রে লেখা আছে? মহারাজ, এ এক অতি প্রাচীন পুরাণে লেখা আছে। এই হলো পুরাণ মহারাজ। বলেছিলাম পুঁথিতে লেখা আছে, পুরাণের নামটাই খালি মনে পড়ছে না। আমি বলছি পণ্ডিত মশাই, এই পুরাণ হলো খট্টাঙ্গ পুরাণ। খট 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 খ- খটাঙ্গ পুরাণ। খট্টাঙ্গ পুরাণ মহারাজ, পুরাণটি দেখে চোখ সার্থক করুন। এ কি, এ পুরাণ কোথায়? এ তো ভাঙা কাঠের পায়া। গরিব গোপালের ওটাই খট্টাঙ্গ পুরাণ মহারাজ। নবাব যে বড় সড় জিনিস না দেখলে বিশ্বাসই করবেন না। ধন্য ধন্য গোপাল। তোমার তোমার বুদ্ধির দাম কিন্তু আমি দিতে পারবো না, তবে আমার গলারই হার তোমাকে পরিয়ে দিচ্ছি। ওটা নিয়ে কি করবেন মহারাজ? খাটের ভাঙা পায়া। আমার রাজসভায় রেখে দেব রাজপণ্ডিত। ওই খটাঙ্গ পুরাণ বাঙালির বুদ্ধির সাক্ষী দেবে। দিদি, এই দিদি, গোপাল দাদু, চল তাড়াতাড়ি। দেখো কাণ্ড, তোরা কোত্থেকে এসে জুটলি রে? এই এই দেখো দেখো, আস্তে আস্তে আস্তে, আরে ধুতি খুলে যাবে রে, ধুতি খুলে যাবে। দাঁড়া দাঁড়া, ওরে রে, আমি এখন রাজসভায় যাচ্ছি, পরে এসে তোদের গল্প বলবো। এই দেখো, গল্প না বললে আমরা তোমাকে রাজসভায় যেতেই দেব না। ঠিক ঠিক। গল্প বলো, গল্প বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, চল ওই গাছতলাটায় গিয়ে বসি। হ্যাঁ, আয় আয় আয়। নাও এবার শুরু করো। শোন তো, তোরা তো ওই মুর্শিদাবাদের নবাবের কথা শুনেছিস? হ্যাঁ, এক ভীষণ খামখেয়ালি লোক, বুঝলি। হঠাৎ হঠাৎ তার মাথায় অদ্ভুত সব খেয়াল চাপে, আর তার জন্য মাথা খারাপ হয়ে যায় আমাদের মহারাজ ওই কৃষ্ণচন্দ্র। তো সেবার হলো কি, অনেক দিন হয়ে গেল এক জায়গায় একটানা বসে আছি। এবার কিছুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করতে হবে। হুজির, যে আগে হুজুর, আমাকে কিছু বলবেন? মুর্শিদাবাদে অনেক দিন হলো পড়ে আছি, এবার আমি বেড়াতে বেরোবো, তার সাথে একটু শিকার করলে মন্দ হয় না। তুমি আমার যাওয়ার আয়োজন করো। আপনি কোথায় যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেন জাহাপানা? কাছাকাছি এমন কোথাও যেখানকার পরিবেশ চৌস্ত হবে
আর শিকারেরও বন্দোবস্ত করা যেতে পারে এমন কোন জায়গা হদিশ আছে তোমার কাছে? এমন একটা জায়গা আছে বটে, আর সেটা আপনার পরিচিত জায়গা। আমার পরিচিত জায়গা? কোন সে জায়গা? কেন হুজুর, আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা ভুলে গেলেন? কৃষ্ণচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, তিনি তো আপনাকে বারবারই সেখানে যেতে বলেছেন। ওখানকার পরিবেশও অত্যন্ত ভালো, আর কাছে পিঠে বন জঙ্গলও আছে। আপনার মনোবাসনা সেখানে সহজেই পূরণ হবে হুজুর। ঠিক বলেছো হুজি, ঠিক বলেছো। তুমি এখনই কৃষ্ণচন্দ্রকে সংবাদ পাঠিয়ে দাও যে আমি ওর রাজ্যে কিছুদিনের মধ্যেই ছাউনি ফেলবো। তিনি যেন আমাকে অভ্যর্থনা করার জন্য প্রস্তুত থাকেন। যাও। বন্ধুগণ, আজকে আমার কাছে একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর আছে। আর কয়েকদিনের মধ্যেই মুর্শিদাবাদের নবাব বায়ু পরিবর্তন করতে আমাদের রাজ্যে আসছেন। নবাব? মুর্শিদাবাদের নবাব? প্রচন্ড খেয়ালি মানুষ, কখন যে হঠাৎ করে কি চেয়ে বসবেন কিছুরই ঠিক নেই। আমাদের খুব সাবধানে ওনার যত্ন করতে হবে কিন্তু। হ্যাঁ, তাছাড়া উনি রাজসভায় আসবেন না, রাজধানীর উত্তর দিকে যে বিশাল অরণ্য আছে তার পাশে ছাউনি ফেলবেন, আর শিকারও করবেন। নবাবের আরাম বিরামের যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য আমরা সবাই সজাগ থাকব। আমি নিজে সব ব্যবস্থার তদারকি করব। আমোদ প্রমোদ, ভালো ভালো খাবার, সব কিছুর ব্যবস্থা রাখতে হবে। মহারাজ, খাবারের কথাই যখন উঠলো তখন একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। ওহ, আবার কি কথা? বলে ফেলো, বলে ফেলো। মহারাজ, নবাব সাধারণত গোমাংসই খুবই পছন্দ করেন, কিন্তু এটা তো হিন্দু রাজ্য, এখানে গোমাংস তো পাওয়াও যাবে না। কিন্তু নবাব যদি জেদ ধরেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মন্ত্রী। সেক্ষেত্রে আমাদের নবাবকে উত্তম রূপে খাসি আর মোরগের মাংস খাইয়ে মন ভরাতে হবে। এছাড়া আর উপায় কি? হ্যাঁ, আর তাতেও উপায় না হলে হাতের কাছেই তো আছে আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া রাজভোগ। এর স্বাদে আর গন্ধে নবাব গোমাংসের কথা ভুলেই যাবে। ঠিক বলেছো গোপাল, নবাবের এমন খাতিরদারি করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তাহলে আপনারা এবার তৈরি হয়ে নিন, আজ থেকেই কাজে লেগে পড়ুন, আর একদম সময় নষ্ট নয়। বাহ, বহুত খুব, বড়ই জবরদস্ত চিজ। কি নাম বললেন এই খাবারের? আগে হুজুর, সরপুরিয়া আমাদের রাজ্যের সব থেকে জনপ্রিয় মিষ্টি। তা আমাদের বাবুর্চিকে শিখিয়ে দিলে সে এরকম জবরদস্ত জিনিস নিশ্চয়ই পাকাতে পারবে। নিশ্চয়ই জাহাপনা। তাছাড়া মোগলাই খানার সাথে সরপুরিয়া বেশ ভালোই লাগবে বোধহয়। ভালোই লাগবে, আর তার সাথে একটু মোগলাই গরম মশলা মেশালে স্বাদ আরো বেড়ে যাবে। মিষ্টিতে গরম মশলা? বাবার জন্মেও শুনিনি। কিছু কি আপনি বলতে চাইছেন? না 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 না, মানে আপনার ভাবনা খুবই ভালো হুজুর। আমাদের ময়রা আপনার বাবুর্চিকে সব শিখিয়ে দেবে। কি হলো, বাইরে এত গোলমাল কিসের? একবার দেখো তো। গেলুম বাবারে, মেরে ফেললে, এ কি অবস্থা হয়েছে তোমার?
কে এমন করলো? হুজুর হুজুর ষাঁড়, ছাউনিতে ষাঁড় পড়েছে হুজুর, ষাঁড়। ষাঁড়? ষাঁড় এলো কোত্থেকে? কিচ্ছু বুঝতে পারছি না হুজুর, কোত্থেকে যেন এসে পড়েছে, এই পুরো শিবির একেবারে লন্ডভন্ড করে দিচ্ছে হুজুর। ওই যে শুনুন আবার ডাকছে। ব্যাপারটা একবার নিজের চোখে দেখতে হচ্ছে। এই তোমরা সব চলো তো একবার দেখি। কোথায় কোথায় সেই বেয়াদব? আজকে আমি বাহ 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 বাহ, বহুত খুব, কি চমৎকার ষাঁড়, কি নধর দেহ, যেন তেল চুইয়ে পড়ছে। একেবারে জবরদস্ত গোস্ত। হুজুর আমরা সবাই মিলে এখনই ওটাকে তাড়িয়ে দিচ্ছি। এই না না না, দাঁড়িও না, इसको पकड़ो। পাকড়ো মানে? কি সুন্দর শরীর, চমৎকার মাংস হবে। বেটাকে ভালো করে ধর, আর শুনে রাখ, কাল এই ষাঁড়টাকেই জবাই করে আমার খানা পাকানো হবে। এই মাটি করেছে, এই যে মহারাজ কৃষ্ণচন্দ্রের পিতৃশ্রাদ্ধের বিসৎসর্গ সার এবার নবাবের কবলে পড়েছে, ওর আর রক্ষে নেই। যাই তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে, খবরটা শুনলে মহারাজ নির্ঘাত মূর্ছা যাবেন। জাহাপনা, এবার আমাকে বিদায় দিন, রাজসভায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, এবার আপনি আসুন। আর আগামীকাল আমি এখানে একটা বিরাট ভোজ সভার আয়োজন করছি। কাল তাই আপনাদের মহারাজকে এখানে আসতে বলবেন। রাজাকে কাল আমি আদা দিয়ে ষাঁড়ের কোরমা খাওয়াবো, বুঝলেন? ঠিক আছে, সেলাম হুজুর, আদাব। আদাব আদাব, হ্যাঁ। আদা দিয়ে কোরমা হবে কাল। একই কথা শোনালে মহামন্ত্রী, এ আমি কি চরম ধর্ম সংকটে পড়লাম। আমার পিতা শ্রাদ্ধে উৎসর্গ করে ষাঁড়টাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছিলাম। বৃষৎসর্গের বৃষ মারা পড়লে যে আমার পিতৃপুরুষ নরকে যাবে। কিন্তু নবাবের হাত থেকে ওকে উদ্ধার করার উপায়ই বা কি? নবাব যাকে খেতে চাইছেন তাকে ছিনিয়ে আনার চেষ্টা মানে তো রাজদ্রোহ বই তো কিছু নয়। তাই তো, ওরে বাবা, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। হিন্দুর নগরে গো হত্যা হলো, আমার পিতৃপুরুষের নরকবাস হবে। কোনো উপায় নেই ঠেকাবার। যত সব বদমাইশ নবাব। আমাদের এ কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! থামুন, বিপদের সময় একটা বুদ্ধি দেওয়ার নাম নেই, আবার নাকি কান্না কাঁদতে লেগেছে। সবাই সবাই একদম চুপ করে থাকবেন। আমাকে আমাকে একা ভাবতে দিন তো, দেখি দেখি কোনো শেষ রক্ষা করতে পারি কিনা। আগে মাফ করবেন মহারাজ, আমার উপর ভার দিলে আমি ষাঁড়টাকে নবাবের কবল থেকে খালাস করে আনতে পারি। কার সাথে টক্কর দিতে হবে বুঝতে পারছো? এ হলো স্বয়ং মুর্শিদাবাদের নবাব। আমার উপর ভরসা রাখুন মহারাজ, আমার জেদ তো আপনি ভালো করেই জানেন। তুমি বোধহয় নবাবকে ঠিকভাবে চেনো না। নবাবের মতো বদরাগী লোক রসিকতায় ভোলেন না। আপনাদের নবাবও কিন্তু আমাকে সম্যকভাবে চেনেন না। আপনি বলুন না মহারাজ, আমার দৌড় ওনার জানা আছে কি? তুমি ঠিক কি করতে চাও? আমি তো কিছুই ভেবে কুল পাচ্ছি না। আপনি শুধু একটা ছোট্ট কাজ করুন। ছোট্ট কাজ? ছোট্ট কাজ কিরকম? শুনুন মহারাজ, আর আপনি নবাবের নামে একখানি পত্র পাঠান। আমার কথা বলুন 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 বলুন, আপনি আমাকে পাঠাচ্ছেন। তোমাকে পাঠাচ্ছি? কেন কেন? স্রেফ নবাবের মনটা একটু ফুরফুরে করে দেবার জন্য আপনি আমাকে পাঠাচ্ছেন। গোপাল, আমার কিন্তু ভয় করছে। তুমি কাজ হাসিল করতে পারবে তো? ধরে নিন আপনার ষাঁড় আপনি ফেরত পেয়ে গেছেন। দেখুন এবার আপনার গোপালের খেল দেখুন। বেশ
তোমার কথা মতোই কাজ হবে। এই আমি চিঠি লিখে দিচ্ছি। প্রণাম মহারাজ। এই চললাম আমি ষাঁড় উদ্ধার অভিযানে। সেলাম হুজুর, আপনার চরণে এই দাসের শত কোটি সেলাম। আরে এ কে উজির? জাহাপানা, এ হলো গোপাল ভাঁড়, মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার একজন রসিক লোক। নবাবের দিল খুশ রাখবার জন্যেই রাজাজি একে পাঠিয়েছেন। দিলখুশ? বেশ বেশ। গোপাল, তোমার নাম আমি শুনেছি বটে। ঠিক আছে, তুমি আমার দিল খুশ করে দাও। হ্যাঁ, মাফ করবেন জাহাপনা, আমি এসেছিলাম আপনার দিল খুশ করার জন্য, কিন্তু এখানে এসে আমার দিল নাখুশ হয়ে গেল হুজুর। কেন 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 কেন? আমি একটা বিচ্ছিরি দৃশ্য দেখতে পেয়েছি এখানে। ইস, ছ্যা, 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 থু, 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 থু। কি দৃশ্য তুমি দেখলে যে এত নফরত? হুজুর, ওই নোংরা সাপটা কেন আপনার পবিত্র শিবিরে বেঁধে রেখেছেন জাহাপনা? নোংরা বলছো কেন? বেশ তাগড়াই আছে, ভালো গোস্ত হবে। হ্যাঁ হুজুর, খেয়ে ফেলুন, খেয়ে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন সাপটাকে খেয়ে ফেলুন। তুমি হিন্দু হয়ে ষাঁড় খাওয়ার কথা বলছো? হুজুর, ওই সাপটা বড়ই নোংরা। ও যা উৎপাত করে, গোটা দেশের লোক ওর জ্বালায় একেবারে অস্থির হয়ে যায় হুজুর। কে উৎপাত করে? গুটিয়ে দেয়? না হুজুর, তাহলে তো ল্যাটা চুকেই যেত। কিন্তু ওই সার যা করে, এই ও আমি মুখে আনতে পারবো না হুজুর। রামো রামো ওয়াক ওয়াক, থু থু থু। আরে বলেই ফেলো না, কি কাজ করে? কি আর বলবো জাহাপনা, ওর জ্বালায় মাঠে কারোর বড় বাইরে করার উপায় নেই। কেন কেন কেন? কেন বলবো? বলেই ফেলি। হ্যাঁ, মানে ও মল ভিন্ন, মানে ওই ওই নোংরা ভিন্ন আর কি। আর কিছুই খায় না, মানে ওই গু খেকো সাপ। গু খেকো ষাঁড়? হুজুর, ষাঁড়টা ওই গুয়ের লোভেই মাঠে মাঠে ঘোরে। কোনো লোককে মাঠে বসতে দেখলেই হলো তাকে গুটিয়ে একেবারে তুলে দিয়ে তার ময়লাটা খেয়ে ফেলে। ছি ছি ছি, ছ্যা, 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 ছ্যা। হ্যাঁ জাহাপনা, ওকে আপনি ওই যত তাড়াতাড়ি খেয়ে ফেলুন। হ্যাঁ, ওকে আপনি যত তাড়াতাড়ি খাবেন ততই আমাদের মঙ্গল। এই দেশের লোক নিশ্চিন্ত হয়ে মাঠে বসুক। তবা 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 তবা, এই ষাঁড়ের মাংস আমি খেতে চেয়েছিলাম। আপনি কি অসুস্থ বোধ করছেন জাহাপনা? না 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 না, মানে ঠিক আছে ঠিক আছে। এই 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 ষাঁড়টাকে এক্ষুনি বিদায় কর। হুজুর, ষাঁড়টার শরীর স্বাস্থ্য ভালোই, বেশ এই উপাদেয় মাংস হতো হুজুর। না হয় একটু ওই মলি খায় আর কি। না 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 না, ওকে দূর করো দূর করো। আর উজির, এক্ষুনি আমার মুর্শিদাবাদ ফেরার ব্যবস্থা করো, এক্ষুনি এক্ষুনি। জো হুকুম জাহাপানা। হুজুরের যেমন মরছি। আমি আসছি হুজুর, আদাব। হাট হাট, ওর দড়ি খুলে দে। যা 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 যা। ধন্য ধন্য তুমি গোপাল, চমৎকার চমৎকার। তুমি পাওয়া যায় না, তুই আজ আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালে। মন্ত্রী মন্ত্রী, গোপালকে 2000 টাকা পুরস্কার দাও এক্ষুনি। মহারাজের জয় হোক। ব্যাস, নবাব ষাটটাকে ছেড়ে দিয়ে মুর্শিদাবাদ পালালেন, আর আমাদেরও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তোরা সব খুশি তো? হ্যাঁ, এবার তাহলে আমি রাজসভায় যাই। কাল কিন্তু আর একটা গল্প বলতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, বলবো বলবো।
কাট, আমি ওই পাড়ের থেকে সাঁতারটা কেটেই আসি। গুলটে গুলটে, ওই দেখ পুঁটি আসছে। ভালোই হলো, পুটির সঙ্গে তাহলে সাঁতারের একটা রেস হয়ে যাবে। না রে, সঙ্গে ওর ভাই দুটো আছে। তাতে কি? ওর ভাই দুটোকে তো চিনিস না, ঠিক বাড়িতে গিয়ে বলে দেবে পুঁটি পুকুরের ওই পাড়ে গেছে। ওর ভাই দুটোকে একদিন এমন টাইট দেবো না। কি রে, কাকে টাইট দিবি? ওর মাথার স্ক্রু গুলো রে। দিদি, গুলটে দাদার সঙ্গে সাঁতারে রেস দিবি না কিন্তু। দিলে কিন্তু বাবাকে বলে দেবো। এই, তোরা ওকে ভয় দেখাচ্ছিস নাকি? আহ, থাম তো তোরা। কি পুকুরের মাঝখানে একটা কি ভেসে আছে না? ঢিল ছুড়বো? ছড়ো ছড়ো। একটু রে, ও তো গোপাল দাদু। হ্যাঁ রে, একটু দম বাড়ানোর ব্যায়াম করছিলাম। গোপাল দাদুকে যখন পেয়েছি তখন আর গল্প না শুনে চান করছি না। হ্যাঁ, ভেজা গায়ে গল্প শোনাতে বসে সর্দি লাগাই আর কি। তাহলে কখন শোনাবে? বিকেলে বিকেলে। বিকেলে গল্প, বিকেলে গল্প। দারুণ মজা হবে। গোপাল দাদু আজ বড্ড দেরি করছে। ওরে, সবুরে মেওয়া ফলে। ঠিক বলেছিস। আচ্ছা পুঁটি, তুই বইয়ের ওই প্রবাদ বাক্যের জায়গাটা খুব ভালো করে পড়েছিস না রে? আবার শুরু করলি তো, সব সময় পড়া পড়া। ওই তো গোপাল দাদু। দাদু, আমরা তোমার জন্য কখন থেকে বসে আছি। বসে বসে কুমোদ ধরে গেল। চল চল চল, আর দেরি না করে শুরু করি তাহলে গল্প। আজ বেশ চমৎকার হাওয়া দিচ্ছে। সত্যি তাই, আমার বেশ খিদে 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 পাচ্ছে। তোমার সব সময় খাই খাই। তাহলে আমি এখন যাই। এই গাছের তলায় একটু দাঁড়াই। আমি বরং গাছের বাঁদরটাকে তাড়াই। হ্যাঁ, এই তোমার উচিত কাজ। আজ দারুণ হয়েছে আপনার সাজ। তখন থেকে দেখছি তোমার ছন্দের পুকুট। এই যা, বাঁদরটা নিয়ে গেল আপনার মুকুট। এবার কি হবে? আমার আমার মুকুট নিয়ে এসো, যেভাবে পারো। এই এই দে দে মহারাজের মুকুট, দে দে বলছি। কি কি মন্ত্রী, এই যে ভয়ানক দুষ্ট বাঁদর। ওহ, এভাবে হবে না মহারাজ, ওকে বন্ধুর মতো করে বোঝাতে হবে। আমার তো কখনো বাঁদর বন্ধু ছিল না, কি করে বোঝাবো? আচ্ছা, আমি বোঝাচ্ছি। ওরে ওরে পুচু মুচু কচু, বাবাটা বাবাটা, সোনাটা, মনটাটা, আমার মনটাটা, আমার পুকুটা মুকুটা দিয়ে দাও সোনা মানা, দাও মানা, দাও দাও মানা সোনা, দাও। এই যে তোমাকে ভেঙাচ্ছে মন্ত্রী। তাই তো মনে হচ্ছে। তবে রে, এবার ঢিল ছুরি, হ্যাঁ ছুরি। এ কি বাচ্চাদের ঢিল ছোড়াছুড়ি হচ্ছে মন্ত্রী? যেভাবে হোক আমার মুকুট এনে দাও। আর কেউ এখানে এসে পড়ার আগে। কি মুশকিলে পড়লাম, এবারে কেউ এসে না পড়ে। মন্ত্রী, গোপাল না ওটা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি কি গোপালকে বাঘ মনে করছো নাকি? না না, বলছি গোপালের চোখে এই ঘটনা পড়লে লজ্জার আর শেষ থাকবে না। তার বলতে শেষে কিনা মহারাজের মুকুট বাঁদরের মাথায়। একই মহারাজ, লুকোচ্ছেন কেন? আহা, মন্ত্রী মশাই, আপনি আবার গাছে উঠছেন কেন? কি হয়েছে? ওহো, এই কাণ্ড। এতে লজ্জার কি আছে মহারাজ? যতই হোক বাঁদরটাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এত বকবক না করে বাঁদরটার মাথা থেকে মুকুটটা নিয়ে এসো দেখি। সে তো আনবই মহারাজ, তবে আপনার মতো গাছে উঠে নয়।
এই, আমার মাথার পাগড়ি টান দিচ্ছ কেন? আরে মুখটা বন্ধ রেখে দেখে যান না মশাই। গোপাল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বাড়াবাড়ি নয়, বাড়াবাড়ি নয়, বরং হচ্ছে বাদরের সঙ্গে মুকুটের ছাড়াছাড়ি। মহারাজ, আপনার মুকুট। আসি মহারাজ, এবার মাথায় মুকুট পরে বাইরে বেরোলে দয়া করে হাত দিয়ে ধরে রাখবেন। মন্ত্রী মশাই, আপনি বরং একটা দড়ি দিয়ে পাগড়িটা বেঁধে রাখবেন, কেমন? আসি। কিভাবে গোপাল বলল দেখলেন মহারাজ? শুধু দেখিনি মন্ত্রী, শুনেওছি। এর একটা বিহিত করতেই হবে, করতেই হবে। তুমিও ভাবো আর আমিও ভাবি। আমি ভাবছি একটা কথা। কি কথা মহারাজ? আচ্ছা, গোপাল এখনো আসেনি তো? না মহারাজ। তাহলে বলি শোনো, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। বলে ফেলুন মহারাজ। বলবো তো বটে, তো ভাবছি। আবার কি ভাবছেন মহারাজ? ভাবছি যা ভেবেছি তাতে গোপাল জব্দ হবে তো? তা যা বলেছেন মহারাজ, আসলে গোপাল হচ্ছে পাঁকাল মাছের মতো। এই ধরবেন ও দেখবেন সুরুত করে পিছলে বেরিয়ে গেছে। তাই ভাবছি, মানে শেষ রক্ষা হবে তো? আবার ভাবছেন মহারাজ? না না, অনেক ভেবেছি, আর একদম ভাববো না। তাহলে মহারাজ যা ফোন দিয়ে এঁটেছেন সেটা কি করবেন? তোমার উপর প্রয়োগ করে দেখাবো যত সব। আগে গোপালকে আসতে দাও, তারপর আস্তে আস্তে সইয়ে ওকে আমি জব্দ করব। ও গোপালের কথা ভেবে না আমার এখনই দারুণ আনন্দ হচ্ছে। কি নিয়ে মহারাজ মন্ত্রীর কানে গুজুর গুজুর করছেন? দেখতে হচ্ছে। মহারাজ, গোপাল আসছে। আরে আসুন গোপাল বাবু। জানতাম কোন ফোন দিয়েছে। দেখা যাক। একি মহারাজ, আমার মতো অধমকে কি বাবু বলাটা ঠিক হলো মহারাজ? বুদ্ধিতে তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে বাবু না বললে অপমান করা হয় নাকি? গোপালের মান তার আবার অপমান, ঢং। মহারাজ, এই ছোট্ট একটা বলের মতো মানুষের যখন মানই নেই, তখন আবার অপমানের কথা আসছে কেন? ইস, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে গোপাল বাবু বলবো না, কিন্তু তাহলে কি বলবো? কেন মহারাজ? ও তো আমাদের শুধু গোপাল নয়, একেবারে নাড়ু গোপাল। বাবা মন্ত্রী, এই এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছ। নাড়ু গোপাল? তা বাবা নাড়ু গোপাল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, আর সেই থেকে আমার ভাবনার আর শেষ নেই। কেটে গেছে তো কালকের রাত, স্বপ্ন তাহলে আপনার নষ্ট ভাত। স্বপ্নটা যে মনের কোণায় বারবার উঁকি মারছি। তাহলে মনের কোণের দরজাটা বন্ধ করে দিন। বলছো বটে, কিন্তু তোমায় যে না বলে স্বস্তি পাচ্ছি না। তবে ঝেড়ে কাশুন মহারাজ। মহারাজের সর্দি হয়েছে নাকি যে ঝেড়ে কাশতে বলছো? মানে ওই স্বপ্নটাকে আর উঁকি মারতে না দিয়ে পুরোপুরি বাইরে আসতে বলুন। ও হরি, এই ছিল মনে? ও, তুমি তাহলে আমার স্বপ্নটা কি তা জানতে চাইছো? ভেবে দেখো গোপাল, স্বপ্ন শুনে যদি সবাই হাসে তাহলে কিন্তু লজ্জা পেতে পারবে না। আমার নাম গোপাল, লজ্জা করার আছে কি আমার কপাল? শুরু করুন মহারাজ, শুরু করুন। স্বপ্নটা হলো একটুখানি মহারাজ। কি হলো? কিছু না মহারাজ, আসলে এটা তো স্বপ্ন, তাই চোখ খুলে শুনলে ঠিক বুঝতে পারবো না। তাহলে কি করে শুনবে? তাই আমি চোখ বুজে আরাম করে শুয়ে মহারাজ। তাহলে শুয়ে পড়ো। যতই হোক আপনি স্বপ্ন দেখেছেন পালঙ্কে শুয়ে, তাই বলছি ওই নিদেন পক্ষে অন্তত একটা খাটে যদি পেতাম। যত সব। কে আছো?
একটা খাট নিয়ে এসো। এই তো, এইবার একটু আরাম করে শুই। এইবার বলুন মহারাজ। আমি আর তুমি একটা সরু পথ দিয়ে হাঁটছি। মহারাজ এক মিনিট, কতটা সরু মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের শরীরের মতো নাকি? উপা, কথা বলো না, শব্দের ঘোরটা কেটে যাবে। ঠিক আছে, বলুন। পথের দুধারে দুই দিকে। আচ্ছা। তারপরে ঘটলো এক বিচ্ছিরি ঘটনা। যা। গোপাল, কথা বলো না, স্বপ্নটা ভেঙে যাবে। বলুন মহারাজ। ব্যাস, আমরা পড়ে গেলাম। কোথায় মহারাজ? আপনি কি পড়েছেন? তাহলে আপনিও কথা না বলে চুপ করে শুনুন। একসাথে তো মহারাজ? না না, তুমি একটা দিঘিতে আর আমি অন্যটাতে। আপনি যেটাতে পড়লেন সেটা ছোট না বড়? গোপাল, কথা না বলে শোনো। বাহ, এই না হলে আমার মন্ত্রী, যেন আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। ছোট বড় জানি না, শুধু এটুকু দেখলাম, আমি যেটাতে পড়লাম সেটা ক্ষীরের দিঘি, আর তুমি যেটাতে পড়লে সেটা হলো গুয়ের। বলেন কি মহারাজ, গোপাল একেবারে গুয়ের দিঘিতে? তাই তো বলছি, কি বিচ্ছিরি ব্যাপার। গোপাল এবার মোক্ষম জব্দ। গু কথাটা শুনতে ভারী মন্দ। একে একটা অন্য নাম দিলে হয় না মহারাজ? দিন না সভাকবি, আমারও কেমন গু নামটা কানে বড্ড লাগছে। তাহলে বরং বলি, গোপাল গিয়ে পড়িল মলের দিঘিতে। মলের দিঘিতে? আচ্ছা মহারাজ, মল কি নরম ছিল না শক্ত? নরম না শক্ত? গোপালই ভালো বলতে পারবে যে মলটা কিরকম ছিল। ব্যাস, এরপরেই আবার ঘুম গেল ভেঙে। কই গোপাল, এবার চোখ খোলো, মহারাজের স্বপ্ন যে ভেঙে গেল। কি গোপাল, একেবারে চুপ মেরে গেলে যে? লজ্জায় গোপালের মুখ চোখ সব বন্ধ। আমার স্বপ্ন যে এখনো শেষ হয়নি মহারাজ। তাই নাকি? হয়েছে গোপাল, হয়েছে। গোপাল, তুমি এইবার মহারাজের কাছে দারুণ জব্দ হয়েছো। ওঠো, লজ্জার মাথা খেয়ে এবার বাড়ি যাও। এইবার আমার স্বপ্নটা ভাঙলো। মানে মহারাজ, কাল ভোরে আমিও একটা একই রকম স্বপ্ন দেখেছি। বলো? কিন্তু আমার স্বপ্নটা একটু বড়, তাই স্বপ্নটা শেষ হবার জন্য একটু অপেক্ষা করছিলাম মহারাজ। আর জানেন তো মহারাজ, ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাই? তাহলে বলো, তুমি আর কি দেখেছো? মহারাজ, আমরা তো দুই দিঘিতে পড়লাম, আর তারপর তারপর কি? দুজন দিঘি থেকে উঠে পড়লাম। তখন মহারাজের গা ভর্তি ক্ষীর আর আমার গা ভর্তি থুরি ময়লা। কিন্তু ওই পরিষ্কার করব সেরকম জল কোথাও নেই মহারাজ। তখন কি করলে? তখন আর কোনো উপায় না দেখে আমরা দুজনে দুজনার গা চাটতে থাকলাম মহারাজ। মানে খুব পরিষ্কার। আমি মহারাজের গায়ের ক্ষীর চাটতে থাকলাম, আর মহারাজ আমার গায়ের ময়লা চাটতে থাকলেন। কি দৃশ্য! ব্যাস, আমার ঘুম ভেঙে গেল মহারাজ। কি বলছো কি গোপাল? যা দেখেছি মহারাজ, স্বপ্নে তাই বলছি। সবাই আমার দিকে কি দেখছো? কি দেখছো তোমরা? যাও, আজকের মতো সভা পণ্ড।
কেমন জব্দ এবার গোপালের সঙ্গে পাঙ্গা, হ্যাঁ? বোঝো কেমন করলাম চাঙ্গা। এই জন্য বলি করতে গেলে ফাইট হতে হবে টাইট, বুঝলি? সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। আর একটা হবে নাকি দাদু? দিনে একটাই গল্প যথেষ্ট, আর নয়। তাই তো বলি গোপাল দাদু, আর তার গল্প শুনতে হবে অল্প স্বল্প। এই তো আমার গল্প শুনে শুনে দেখছি তোদেরও বুদ্ধিও খোলতাই হচ্ছে, হ্যাঁ? যতই হোক বুঝলি পুটি, ক্রিকেটটা মেয়েদের খেলা নয়। মাঠে নামলেই বুঝিয়ে দেব, মেয়েরাও কম যায় না। তুই আর হাসাস না পুটি, আমার বলের সামনে না সে উড়ে যাবি। সত্যি গুলটের বল দেখলেই বলবি খেলবো না বাবা, বাড়ি চল। তোরা যতই হম্বি তম্বি কর গুলটে, খেলায় কিন্তু তোরা জিততে পারবি না। ডাকা ইয়াক। গুলটের বল জানিস না পুটি, ও চোখেই দেখা যায় না। ছাড় ছাড়, এরকম জোরে বল তো কত দেখলাম, যখন ছক্কা খাবি তখন বুঝবি। দিদি, গুলটে দাদা কিন্তু খুব জোরে বল ছোড়ে, যত জোরে বল ছুড়বে তত জোরে ছক্কা মারবো। এবার বুঝবে গুলটে দাদা, ছক্কা খাবার কি মজা। নে রে পুটি, প্রথমেই আমার বল, দেখি কেমন সামলাস আমার বল। কিরে কেমন লাগলো রে পুটি? কিরা পুটি, ছক্কার জায়গায় তো অক্কা পেয়ে গেলি রে। নে নে বল কর। কি রে গুলটে, হাঁ করে দেখিস না, মশা ঢুকে যাবে। যা দিদি, খেলা তো বন্ধ হয়ে গেল। কেন? মোটেই না। বলটা গিয়ে ঠিক পড়লো পুকুরের মাঝখানে, এখন কিভাবে আনা হবে? পুটি, তুই এমন মারলি যে খেলাটাই ভেস্তে গেল। দিদি, এখন কি হবে? ওই দেখো কে যাচ্ছে। গোপাল দাদু। তাহলে তো গল্প। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি হলো রে তোদের? আজ আমাদের বিকেলের খেলা বন্ধ। আমাদের বল বড় পুকুরের মাঝে। তাই আমাকে গল্প শোনাতে হবে, হ্যাঁ? ঠিক তাই। কিন্তু আজ আমার গলা যে ভীষণ ব্যথা। ব্যথা গল্প বললে সেরে যাবে, যাকে বলে বিষে বিষে বিষক্ষয়। বেশ বললি তো, ঠিক আছে শোন তাহলে। জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়। দাঁড়িয়ে কেন মহারাজ, বসুন। হ্যাঁ বসি। বাবা রে, গেলাম রে, হাড় গোড় একেবারে নুনের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গড়িয়া। বাবা, কি গো, বলা নেই কওয়া নেই, ধূপ করে খাটিয়া থেকে পড়ে গেলে। হাতিয়া নয় গো, বলো সিংহাসন। তুমি কি এখনো স্বপ্ন দেখছো? কি কি আবার স্বপ্ন দেখবো? হ্যাঁ দাও দাও, তামাকটাকে ভালো করে সাজো দেখি। যত সব স্বপ্ন দেখছিলাম, না
এবারে দেখতে হবে যেন ঘুমিয়ে না পড়ি। বউ ঠিক ধরে ফেলেছে যে আমি স্বপ্ন দেখছিলাম। কি লজ্জা, কি লজ্জা! ছি! বাহ, কি পালোয়ানের মতো চেহারা! তা বাবা, দুধটা পালোয়ানের খাবার মতো দিতে পারবে তো? এই তো বলছে পারবে। বাহ বাহ বাহ, তাহলে দুইয়ে দেখতে হয়। হ্যাঁ, এখনই পরীক্ষা দিতে রাজি তো? বাহ, তাহলে শুরু করা যাক। একিরে বাবা, ঘরের সব বাটি গামলা যে শেষ হয়ে গেল, তবুও দুধ যে ফুরোচ্ছেই না। এদিকে দুইতে দুইতে হাত দুটো যেন টন 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 পন পন সব কিছুই করছে। ওরে বাবা রে, ওরে মা রে, কি জোরে লাথি মারলো রে বাবা! ওরে বাবা! বলি, বুড়ো বয়সে ভীমরতি, তা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে আমাকে কাজে একটু সাহায্য করলে তো পারো নাকি? আবার ধরা পড়ে গেলাম। কে বললো? হ্যাঁ, কে বললো আমি ঘুমাচ্ছিলাম? কে আবার বলবে? সবই তো চোখে দেখা যাচ্ছে। চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ, আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে চিন্তা করছিলাম। চিন্তা না ছাই? আচ্ছা, তুমি কি তামাক টানতে টানতে শুধুই দিবা স্বপ্ন দেখো? হ্যাঁ, আমি শুধু দেখি না, আর তুমি বুঝি বাদ যাও? না, তা নয়, আমিও দেখি, তবে মাঝে মধ্যে। তাই বলো? এই না হলে তুমি আমার বউ হতে পারবে কি তোমার মতো কেউ? বলি, হ্যাঁ গা, কি ভাবনা চিন্তা করছো এত? বলো না। ভাবছি তো শুধু একটাই কথা। কি কথা গো? না যদি কিছু টাকা পাই। টাকা পেলে কি করবে? হ্যাঁ, ঠিক বলেছো, একটা পেল্লাই সাইজের দুধেলা গাই কিনবো আর দিন রাত দুধ দুইব গো। তো অত দুধ রাখবে কোথায়? বড় বড় জায়গায়। কিন্তু অত বড় জায়গা কোথায়? কেন, বাজারে কিনে আনবে? তাহলে তো তোমাকে এক্ষুনি বাজারে যেতে হয়। বাহ, আমি কষ্ট করে ভাববো আবার বাজারেও যাব? তা নয় তো কি আমি যাব? আমি না বাড়ির বউ? কি বাচ্চাদের মতো কথা বলছো? হ্যাঁ, দুধ রাখবে তুমি আর জায়গা কিনবো আমি? হ্যাঁ, কি লোক রে বাবা! অগত্যা আমি চললুম জায়গা কিনতে। এত হাড়ি দিয়ে করবেটা কি? হ্যাঁ, বাড়িতে সাজিয়ে রাখবো। তুমি কি আমায় এতই বোকা ভাবো? হ্যাঁ, সত্যি করে বলো না বাপু, কি করবে? জিনিসপত্র রাখবো। কি জিনিস গো? এই 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 তোমার আম খাওয়া দরকার না আম গাছ দরকার? হাঁড়ি বিক্রি করছো, ব্যাস। তাতে আমি জল রাখি না দুধ যাই রাখি না কেন, তোমার কি দরকার? আর একটু হলেই মুখ থেকে বেরিয়ে গেছিল কথাটা আর কি। দুটা কি গো? দু হলো তোমার মাথা, আর টা হলো গিয়ে তোমার ছাতা, যত সব। শোনো শোনো, আমি তো ঠিক বুঝতে পারলাম না দু জিনিসটা কি। যা চলে গেল, তাহলে তো দেখতে হচ্ছে কি জন্য এত হাঁড়ি কিনলো। হ্যাঁ, পালোয়ানের মতো দুধেলা গাইকে দুইতে গেলে হাতের জোর বাড়াতে হবে। এবার একটু একটু ব্যায়াম করে নি। কে এলো?
খেয়ে আবার তোমার ভাই ফরমাস খাটা ঘরের বউ। রাগ করছো কেন? মাটির হাড়ি কেনা হলো? দেখতে পাচ্ছ না? না এখনো দিবা স্বপ্ন দেখছো? হ্যাঁ, কি করে দেখবো? আমি যে এখন হাতের জোর বাড়ানোর জন্য ব্যায়ামে ব্যস্ত, বুঝলে না? এবারে দেখেছো? কি এত হাড়ি দিয়ে করবেটা কি? মানে এই একটাতে দুধ, এই একটাতে দই, ওটাতে মাখন, আর ওটাতে থাকবে ঘি। এত সব খাবে কখন? কেন? ঘুরতে ফিরতে খাবো। এত সব খেলে পেট খারাপ হবে না তো আবার? তোমার তো তামাক টাঙা পেট, তোমার হবে, কিন্তু আমার সব সইবে। না তা না হয় হলো, কিন্তু বাকিগুলো কি কাজে লাগবে? ও যখন লাগবে তখন দেখবে। আহা, এখনই বলো না শুনি। এগুলো আমার বোনের জন্য, তাকে কিছু দুধ পাঠিয়ে দেব। বোনের জন্য কেন? বাহ, ছোট বোন বলে কথা, না হয় একটু দিলামই। নিজে পায় না, আবার শঙ্করাকে বেলায়। তুমি তো ভারী হিংসুটে। হিংসুটের আবার কি হলো? আগে নিজে খাও না, তার আগেই পাড়ার লোক সব যত সব। আমার বোন পাড়ার লোক হবে কেন? ও তোমার শালি। আগে তো তোমার বোন, তারপর আমার শালি। তুমি যে তোমার বোনকে দুধ দেবে আমাকে জিজ্ঞাসা করেছো? কেন? বাহ, দুধটা কার? আমার, মানে আমার গরু, তো আমাকে জিজ্ঞাসা করতে হবে না? তোমার মানেই আমার, তাই জিজ্ঞাসা না করেই দিচ্ছি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আবার মুখে মুখে কথা। বেশ করেছি বলেছি। তবে রে দিচ্ছি সব গুড়িয়ে। এই দেখো, আরে আরে আরে, কি করছো কি? সব সব ভেঙে দেব, ভেঙে দেব সব। গেল রে, সব ভেঙে গেল, হাড়িগুলো সব মাটি হয়ে গেল গো, গেল গো, সব মাটি হয়ে গেল, সব ভেঙে গেল। কি এই বাড়িতে হাড়ি ফাটানোর প্রতিযোগিতা চলছে নাকি? কেস মনে হচ্ছে জন্ডিস। দেখতে হচ্ছে। তুমি তো শুধু গরু কিনবে আর বাকি কাজ করব আমি। কেন কেন? করবে করবে, তোমাকে করতেই হবে। তুমি শুধু ভেবেই খালাস। ভাবার কত কষ্ট তা জানো? জানো তুমি কত কষ্ট ভাবার? গরু দেখাশোনা করব, তাকে খাওয়াবো, চান করাবো, তাকে বড় করব, তাই যা দুধ হবে সেটা কাকে দেব সেটাও ঠিক করব আমি। বটে? বেরো বেরো এক্ষুনি। কি? বেরো আমার বাড়ি থেকে, বেরো। আমায় তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি না, দিলাম। দেখাচ্ছি কে কাকে তড়ায়, দেখাচ্ছি। যাও যাও, তোমার এসব ন্যাক আমি অনেক দেখেছি। আরে গোবিন্দ বাবু, শান্ত হন। শান্ত? না না, আমি আজ হব না কো ক্ষান্ত। আমাকে বলছে তাড়িয়ে দেবে। কে তাড়াবে? কাকে তাড়াবে? আমি তাড়াবো, আমি তাড়াবো। আমাকে আমাকে তাড়াবে। আহা, ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন দেখি। দেখাচ্ছি। যাও যাও। এটাই তো গোবিন্দের বাড়ি, তা ভেতর থেকে এত চিৎকারের আওয়াজ আসছে কেন? ঠিকই ধরেছি, নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে, তাই গোবিন্দের বউ এত হাঁড়ি কিনে এনেছে। না, ভেতরে উঁকি দিতেই হচ্ছে। শুনুন, আমার গরুর দুধ, আর উনি ওর বোনের বাড়ি পাঠাবেন। ভাবুন ভাবুন কত বড় আসপর্দা, ভাবুন। ওহো, আপনাদের গরু বুঝি? কোন গরু? কোথায় গরু? গরু তো নেই। নেই মানে? নেই মানে নেই, কিনবো ভেবেছি। ও, শুধু কিনবো ভেবেছেন? আর তাতে এই? ভেবেছি যখন তখন তো। কিন্তু এখনো তো কেনাই হয়নি। তাতে হয়েছেটা কি শুনি? তাতে হয়েছেটা কি? কিনবো সেটা তো সত্যি নাকি? আরে দেখো কাণ্ড, কিনবো ভেবেছেন যেমন সত্যি, কেনা যে হয়নি এটাও তেমন সত্যি। দুটোই সমান সত্যি। ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হন আর একটু সবুর করুন। কেন কেন সবুর করব কেন মশাই? এখনই বুঝতে পারবেন। আমায় বোঝাবে তুমি? কে তুমি? আমি হলাম ভূত ছাড়াবার গুণিন, ভাবনার ভূত ছাড়াচ্ছি।
আমি বরং একটু আড়ালে থাকি। দেখি বেটা কি করে, যত সব। কোথায় পাই কোথায় পাই কোথায় পাই, এই পেয়েছি। লাঠি নিয়ে ঢুকছে কেন? পেটা বেটেটাবে নাকি? হ্যাঁ, এ, আপনার হাতে ওটা কি? ভূত ছাড়ানোর লাঠি। এটা দিয়ে কি করবেন? ভূত তাড়াবো। কার? কেন? যাকে ভূতে ধরেছে। ঠিক ধরেছি, লাঠি পেটা করবে। হঠাৎ করে আমার উপর খেপে গেলেন নাকি? কি ব্যাপার বলুন তো? তো খেপবো না কেন? খেপবো না বলুন তো? কত সাত করে আমি বাগানে কুমড়ো গাছ লাগাবো ঠিক করেছি। একটা লাগান না, তাতে আমার কি? তাই বুঝি? আপনার গরু তো সব খেয়ে নিয়েছে। কি করে লাগাবো? কি করে লাগাবো? এ তো আচ্ছা পাল্লায় পড়া গেল দেখছি। কেন কেন? বাহ, গাছ লাগাবেন আপনি আর সেই গাছ খেলো আপনার গরু। আমার গরু? এই কোথায় কোথায় গরুটা কোথায়? এই যে বললেন গরু কিনবেন। আরে তাই তো কিনবো তো, কিন্তু সেটা তো ভেবেছি মাত্র। তাহলে গাছ লাগাবো আমি।